তানিয়া তখনও কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে। রাহার আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না। ঘুম ভেঙে গিয়েছে, এখন আর শুয়ে থাকা যাবে না ভেবে রাহা ফোনটা হাতে নিয়ে বের হয়ে গেল। উদ্দেশ্য ছাদে যাবে। শুদ্ধ স্নিগ্ধ সকালটার একটু ফটোগ্রাফি করলে মন্দ হয় না। ড্রয়িং রুমে আসতেই রাহা বুঝতে পারলো সম্পূর্ণ বাসা একদম নিস্তব্ধ হয়ে আছে, মানে সবাই ঘুমিয়ে আছে। রাহা সাবধানতার সাথে ধীরে ধীরে পা ফেলে দরজা খুলে সিঁড়িতে পা রেখে উপরের দিকে তাকাতেই নিজের বাসার ছাদের কথা মনে পড়ে গেল। হঠাৎ বুকটা ধক করে উঠলেও তাৎক্ষণিক রাহা নিজেকে সামলিয়ে নিল। সে আর এসব নিয়ে ভাবতে চায় না। ভাবনাগুলোকে আপাতত মনে কবর দিয়ে রেখেছে, কিন্তু মন থেকে তো বের করতে পারেনি। আর মনে ভাবতে ভাবতেই রাহা ছাদে উঠে গেল। রুমের দরজা ভালো করে আটকে দিয়েছে কিনা শিওর হওয়ার জন্য ফের পেছনে তাকিয়ে শিওর হয়ে নিয়ে ছাদে তাকাতেই একটু চমকে উঠল। হালকা ঠান্ডাতে ধোয়া ওঠা কুয়াশার মাঝে লম্বা মজবুত গড়নের ছেলেটি ছাদের এক কোণে দাঁড়িয়ে, তার গভীর কালো দু চোখ সজাগভাবে সামনে তাকিয়ে আছে, যেন চারপাশের প্রতিটি পরিবর্তন লক্ষ্য করছে। গালের হালকা দাড়ি আর শক্ত চোয়াল আর গম্ভীর এক দৃঢ় ব্যক্তিত্বের ছাপ দেয়। পরনে সাদা ফিটিং টি শার্ট আর হালকা নীল ট্রাউজার, যা তার চওড়া কাঁধ আর সুশৃঙ্খল শরীরকে আরো স্পষ্ট করে তোলে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, যা সকালে নরম আভায় আলোয় আরো আকর্ষণীয় দেখাচ্ছে। হালকা বাতাসে তার চুল এলোমেলো ভাবে উঠছে, কিন্তু সে এদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই মনোযোগ দিয়ে দৃষ্টির কার্য চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে চোখের মনি এদিক ওদিক ঘুরছে। লোকটাকে রাহার কাছে বেশ রহস্যময় মনে হয়, এক এক সময় এক এক রকম লাগে কি না। রাহার পা থেমে গেল। এটা তো তিশান দাঁড়িয়ে আছে, কিন্তু এত সকালে যে তিশানকে ছাদে পাওয়া যাবে সেটা তো রাহা জানতো না। রাহা একবার পা সামনে বাড়ায় তো আরেকবার পেছনে। কি করবে বুঝতে পারলো না। যাবে কি না যাবে ভাবতে ভাবতে তিশানের গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠের শব্দ শুনে দাঁড়িয়ে গেল। তিশান বলল, সামনে অগ্রসর হতে এত ভাবতে হলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোবি কিভাবে? ভেবেছি ঝাড়ি দিবে কিনা, কিন্তু না, মনে হচ্ছে সুন্দর সকালের মতো মন ফ্রেশ আছে এখন। রাহার ভাবনার মাঝেই তিশান দুহাত পকেটে রেখে সম্পূর্ণ শরীর টান টান করে দাঁড়িয়ে নিঃশ্বাস টেনে বলল, কি চাই? রাহা দুপা এগিয়ে এসে দূরের ধোয়া ওঠা কুয়াশা মাখা আকাশের দিকে তাকিয়ে বলল। চাওয়া পাওয়ার হিসেব আপাতত বন্ধ। তিশান এক মুহূর্ত স্থির থেকে ধীরে ধীরে চোখ ফিরিয়ে রাহার দিকে তাকালো। তার চোখে কোনো এক অজানা কৌতূহল ছিল, তবে মুখাবয়বে আগের মতোই শান্ত এবং ধীর। চাওয়া পাওয়ার হিসেব বন্ধ? মনে হচ্ছে তুই খুব এক পেশে কিছু বললি। তিশান গম্ভীরভাবে কথাটা বলল। রাহা আকাশের দিকে তাকিয়ে গাঢ় শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, কারণ কিছু সময় কিছু বিষয় হিসেবের বাইরেও থাকে। তিশান হালকা একটা হাসি চাপলো, কিন্তু মুখের পেশি নড়ল না। এক মুহূর্তের জন্য মনে হলো তার দৃষ্টি একটু কঠোর হয়ে উঠল। তুই সব কি বলছিস? হিসেব নিকেশ তো সবসময় দরকার, না হলে কিছু পাওয়ারই থাকে না। রাহা তার দিকে এক পলক তাকালো, তারপর মৃদু হেসে বলল, আচ্ছা, আপনি বুঝি হিসেব করে সবকিছু পেতে চান? আমার মতে কিছু জিনিস নিজের মতো ছেড়ে দেওয়া উচিত। তিশান আবারও পকেটে হাত ঢুকিয়ে এক পা সামনে নিয়ে বলল, তুই যদি নিজের মতো চলতে চাস তাহলে সেই পথে চলতে গিয়ে অনেক কিছু হারাতে হবে। তাই বলে কিন্তু চাওয়া পাওয়া বন্ধ করে দিতে হয় না। আর আমি হিসাব করে নয়, বরং যেটা আমি চাই সেটা যে কোনো মূল্যে আমার করেই ছাড়বো। রাহা তাকে উপেক্ষা করে আকাশের দিকে এক দৃষ্টি মেলল, যেন কোনো উত্তর দিতে চায় না। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, হয়তো, তবে আমি হারের ভয়ে কিছু করতে পারবো না। তিশান এবার কিছুটা নিচু গলায় বলল। তার মানে হচ্ছে তুই হরর থেকে ভীত। রাহা তিশানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, ভীত তো অবশ্যই, কিন্তু হারবো না। তিশান হালকা একটা শ্বাস ছাড়ল, তারপর পকেট থেকে হাত বের করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুই যা ভাবছিস সেইটাই ঠিক, তবে আমি নিশ্চিত সবকিছু তোর পরিকল্পনা অনুযায়ী হবে না। রাহা মাথা উঁচু করে তিশানের দিকে একবার নজর দিল, তারপর যেন আর কিছু বলার প্রয়োজন বোধ করলো না। সব সময়ই সব ঠিক করে দেবে। কথাটা রাহা বলেই ছাদের এক কোণে দাঁড়িয়ে চোখ ফেলালো। তিশান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রাহাকে দেখলো, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, তুই সঠিক কিনা আমি জানি না, কিন্তু একটা কথা হলো, নিজের পথ খুঁজে পেতে সময়টা কখনোই স্বল্প হয় না। রাহা তার দিকে একবার তাকিয়ে ঠোঁটের কোণে একটা অল্প হাসি রেখে মাথা ঘুরিয়ে বলল, তাহলে সময়ের অপেক্ষা।
তিশান সশব্দে শ্বাস নিয়ে আবার একবার আকাশের দিকে তাকালো, কিন্তু এবার রাহার ভাবনা আর তার মধ্যকার গাঢ় চুপচাপ একটা পরিবেশ তৈরি হলো, যেন হাজারো বছর ধরে কথোপকথন এবার থেমে গিয়েছে। পরিবেশটাও আর রাহা তিশানের সাথে চুপসে গিয়েছে। রাহার চোখে মুখে হাজারো ভাবনা, তিশানের দুই চোখে কিছু একটা রয়েছে যেটার ব্যাখ্যা রাহার অজানা নেই। সকালের নাস্তা শেষ করে যে যার মতো সময় কাটাচ্ছেন। ওসির রহমান বাসা থেকে চলে যেতেই যেন প্রতিটা মানুষ প্রাণ ফিরে পেয়েছে। এতক্ষণ ভেজা বিড়াল হয়ে থাকা সবাই বাঘ হয়ে উঠেছে যেন। তিশান ফোনে মুখ গুজে বসে আছে। দিনটি শুক্রবার থাকায় তানিয়া, মৌ, তিশান সবাই বাসায়। একটু আগেই মৌ এ বাসায় এসেছে। মেয়েটা বেশ মিশুক, কিন্তু তাকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না রাহা। তাকে যেন কেমন রহস্যময় মনে হয়। এখন একরকম মনে হলে একটু পরে আবার অন্যরকম মনে হয়। রাহা রেডি সেডি হয়ে ড্রয়িং রুমে এসে বলল, তানিয়াপু, আমি বাসায় যাচ্ছি। রাহার এহেন কথায় সবাই চোখ ঘুরিয়ে রাহার দিকে তাকালো। তানিয়া অবাক হয়ে বলল, বাসায় যাচ্ছিস মানে কি? বিকেলে তো যেতে পারবি। রাহা মানা করে বলল, ওই একই, আম্মুকে মনে পড়ছে, এখনই যেতে হবে, পরে আবার আসবো না হয়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই তিশান বলে উঠল, ছোট্ট খুকি তুই, আম্মুকে যেভাবে মনে পড়ছে তোর, যেন কি না কি। রাহা সাবধান করে দেওয়ার ভঙ্গিতে বলল, খোঁচা মেরে কথা বলবেন না, আমি এখন এই ঝগড়াঝাটি করব না। তিশান তেতো মুখে রাহার দিকে তাকিয়ে কিছু বলতে নেবে অমনি রাহা চেঁচিয়ে বলল, খালামণি, তোমার ছেলের মুখে কি একটু মধু দিতে পারলে না ছোটবেলায়? এত তেতো কিভাবে হয় একটা মানুষ? সব সময় তেতো হয়ে থাকে। তিশান বাঁকা হেসে বলল, আশেপাশে আস্ত একটা তেতো প্রাণী থাকলে কি আর মুখ দিয়ে মধুর কথা আসে? থাকেন তাহলে মধুর চাকগুলোকে নিয়ে। রাহা মুখ ঝামটি মেরে কথাটা বলেই দরজায় পা বাড়ালো। রোকেয়া বেগম তিশানকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে একটু এগিয়ে দিয়ে আয় না। তিশান সোজা হয়ে উঠে দাঁড়াতেই মৌ চোখ বড় বড় করে তিশানের দিকে তাকালো, কিন্তু তিশানের অবশ্য সেই দিকে খেয়াল নেই। মায়ের সাথে মিথ্যা রাগ দেখিয়ে রাহার পেছনে গেল। সিঁড়িতে থাকতেই রাহাকে পেয়ে গেল তিশান। পেছন থেকে ডেকে বলল, বাসায় কি স্পেশাল কাউকে ফেলে এসেছিস? চলে যাওয়ার জন্য এত তাড়া যে? আমি যতটুকু জানি স্পেশাল কেউটা তো এখন আর নেই। তিশানের কথাটা শুনতেই রাহা পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। তিশানের দিকে রাগী দৃষ্টি দিয়ে বলল, সমস্যা কি আপনার? সেই দিন থেকেই আমায় ওসব নিয়ে খোটা কেন দিচ্ছেন আপনি? আমার সমস্যাটা যদি তুই বুঝতি, তাহলে তো আর এত কিছু করা লাগতো না। তিশান বিড়বিড় করে কথাটা বলে রাহার আগে চলল। রাহা তিশানের যাওয়ার পানে তাকিয়ে থেকেই তিশানের বলা কথাটা ভাবতে লাগলো। ঠিকঠাক শোনেনি বলে বুঝতেও পারছে না যে সে ঠিক কি বলেছে আর কি বা বুঝিয়েছে। নিজের বাড়ি, নিজের ঘর, যেমনই হোক না কেন এই জায়গার মতো শান্তি আর কোথাও নেই। বাইরে যাওয়ার সময় বাড়ি থেকে দূরে থাকার অনুভূতি যতটা অবচেতন মনে থাকে, ফিরেই যেন বোঝা যায় কি অমূল্য এই স্থান। বেড়াতে যাওয়া জায়গাটা যতই মনোমুগ্ধকর হোক না কেন, ফেরার পথে যেন একটাই তাড়া থাকে, নিজের ঘরে ফেরার। বাড়িতে পা রাখতেই মনে হয় আটকে থাকা নিঃশ্বাসটা অবশেষে মুক্তি পেল। বুকের ভেতর অদ্ভুত একটা স্বস্তি এসে ভর করে। রাহা দরজা দিয়ে ঢুকে সোজা নিজের ঘরে ছুটে গেল। ক্লান্ত শরীরে কোনো কিছু ঠিকঠাক রাখার ইচ্ছেও হলো না। ব্যাগপত্র এদিকে, জুতা আর চাদর ছিটকে পড়লো অন্যদিকে। নিজের পরিচিত বিছানায় শরীর এলিয়ে দিল সে। কি অদ্ভুত শান্তি! যেন এক লম্বা ভ্রমণের ক্লান্তি বিছানায় গা ছুলেই উড়ে গেল। রাহা চোখ বুজে ধীরে ধীরে ডুবে গেল এক গভীর নিদ্রা রাজ্যে, যেখানে সময় থমকে যায়। নিজের বিছানায় ঘুমানোর এই আনন্দ, এই নির্বাণ প্রশান্তি যেন পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় না। রাহার ঘুমন্ত মুখে শান্তির একটা হাসি খেলে গেল। এটাই তো নিজের বাড়ির জাদু, যা সব ক্লান্তি ভুলিয়ে দেয়। ঘোর অন্ধকার চারিদিকে ছড়িয়ে আছে। সেই অন্ধকারের মধ্যে ভাসমান ধোঁয়ার কুণ্ডলীগুলো ক্রমাগত নড়ছে, যেন কিছু একটা ধীরে ধীরে এগিয়ে আসছে। চারপাশ এতটাই ঘোলাটে যে দূরত্ব মাপা অসম্ভব। হঠাৎ করেই চোখে পড়ে এক অদ্ভুত লম্বাটে আভা, মানুষের মতোই কিন্তু ঠিক মানুষ নয়। আভাটির পেছনে কেমন যেন অস্পষ্ট আলো, যা অন্ধকারের গভীরে হারিয়ে যাচ্ছে। আভাটি নিচু হয়ে বসে আছে, তার হাতে একটি পুরনো গিটার। দেখতে পাওয়া যায় তার আঙুলগুলো নড়ছে, কিন্তু একটাও শব্দ শোনা যায় না। আশেপাশে সব কিছু যেন স্থবির হয়ে পড়েছে। গিটারের তারগুলো কাঁপছে, কিন্তু সুর যেন মাঝপথে হারিয়ে গেছে, অন্ধকার গিলে ফেলেছে। হঠাৎ করেই আভাটি মাথা তুলে রাহার দিকে তাকায়। তার চোখ দুটো ঘোলাটে, চেনা পরিচিত সেই চোখ যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট নড়ছে না। মনোমুগ্ধকর সেই হাসি কেমন ফ্যাকাশে হয়ে আছে।
চোখে মুখে অসহায়ত্বের ছাপ। রাহার দম বন্ধ হয়ে আসার মতো অনুভব হয়। পা পিছিয়ে নিতে চায়, কিন্তু নিজের জায়গা থেকে নড়তে পারে না। ইচ্ছে করছে দৌড়ে পালাতে, কিন্তু না, রাহা নড়তে পারছে না, চিৎকার করতে চেয়েও পারছে না। মনে হচ্ছে কেউ যেন বেশ শক্তি দিয়ে মুখ আটকে রেখেছে। এক মুহূর্তের জন্য মনে হয় গিটারের সুর শোনা গেল, কিন্তু সেটা সুর নয়, যেন শীতল বাতাসে ভেসে আসা চাপা কান্নার শব্দ। ধোয়ার কুণ্ডলীগুলো আভাটির চারপাশে ঘুরে বেড়ায়। হঠাৎ করে আভাটি ধোয়ার সঙ্গে মিলিয়ে যেতে শুরু করে, কিন্তু সেই কান্নার মতো শব্দটা ক্রমেই জোরালো হয়ে ওঠে। ঠিক তখনই রাহাত চমকে ঘুম থেকে জেগে ওঠে। বুক ধকধক করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে কোথাও থেকে যেন সেই গিটারের চাপা শব্দ ভেসে আসছে। চোখে মুখে যেই শান্তির ঘুমের চিহ্ন ছিল, সেটা সম্পূর্ণ ভয়ে পরিণত হলো। মুহূর্তেই রাহার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহার মাথা ঘুরছে, দু হাতে বুক চেপে ধরে ভাবছে এটা কেমন স্বপ্ন, এমন ভয়ঙ্কর স্বপ্ন কেন সে দেখেছে ইদানিং। ভয় আর বিস্ময়ে রাহা কোনো রকমে দৌড়ে বিছানা ছেড়ে ড্রয়িং রুমে গেল। মুনতাহারা ড্রয়িং রুমে টিভি দেখছিল। ঘুমন্ত রাহার জেগে যাওয়াতে উনি কয়েকটি কথা শোনাবে বলে মন স্থির করতেই রাহা দৌড়ে এসে মায়ের পাশে বসে মাকে ঝাপটে ধরল। শরীর কিছুটা গরম আর কাঁপছে। মুনতাহারা ব্যস্ত হয়ে মেয়ের গালে কপালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি রে, আবার জ্বর আসলো নাকি? রাহা তোতলাচ্ছে। প্রচন্ড ভয় পাওয়ার কারণে এই অবস্থা। ভাগ্যিস দুঃস্বপ্নটা রাতে না দেখে দিনের বেলায় দেখেছে। রাতে হলে ভয়টা আরো বেশি ভয়ঙ্কর ভাবে ধরা দিত যে। রাহা মুখে কিছু না বলে মুনতাহারাকে জড়িয়ে ধরে রেখে স্বপ্নের বিষয়বস্তু ভাবতে লাগলো। কিন্তু যে স্বপ্ন এত ঘোলাটে আর এলোমেলো, সেটার বাস্তবিক ভাবনাতে একেবারেই ধরা দেওয়া বড় কঠিন হয়ে গেল রাহার জন্য। মুনতাহারা রাহার থেকে কোনো উত্তর না পেয়ে নিজেই মেয়েকে আলতো করে জড়িয়ে রেখে মাথায় হাত রেখে চুলে বিলি কেটে দিল। কিন্তু মুনতাহারার মন অশান্ত হয়ে ভাবতে লাগলো, সারাক্ষণ হেসে খেলা বাড়ানো চঞ্চল মেয়েটাকে ইদানিং কেমন ফ্যাকাশে লাগে। আমার মেয়েটার যে কি হলো। মুনতাহারা আনমনেই এসব ভাবতে ভাবতেই রাহার গায়ে হাত রেখে দেখলো মুহূর্তে রাহার শরীর মারাত্মক গরম হয়ে গেছে। এত দ্রুত শরীরের তাপমাত্রার এমন পরিবর্তনে মুনতাহারা একেবারে বেশি ঘাবড়ে যায়। একে তো মেয়ের এমন দৌড়ে এসে জড়িয়ে ধরা, তার উপর শরীরে অস্বাভাবিক তাপমাত্রা। মুনতাহারা প্রচন্ড ভয় পেয়ে গেল। বাসায় একা সে, তার উপর এমন কাণ্ড। মুনতাহারা কি করবে ভেবে পাচ্ছে না। রাহাকে দু একবার ডাক দিল, কিন্তু রাহা সাড়া দিল না, চোখ বন্ধ করে রেখেছে। রাহাকে একটু পানি খাওয়াবে ভেবে মুনতাহারা নিজেকে রাহার থেকে ছাড়িয়ে নিয়ে উঠতে চাইলেও রাহা দু হাতে মাকে সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছে। মেয়ের এমন অস্বাভাবিক ভয় দেখে মুনতাহারার ভয় ভাবতে লাগলো। মুনতাহারা কোনো রকম রিস্ক নিতে পারলো না। কি করবে ভেবে না পেয়ে পাশে থাকা ফোনটা হাতে নিয়েই বোনের বাসায় বোনকে কল দিল। মুনতাহারার বিপদে আপদে তার বোন রোকেয়া বেগম আর তার সম্পূর্ণ ফ্যামিলি ছাড়া আর কেউ নেই। শ্বশুরবাড়ির লোকেরা কেউ এখানে থাকে না, সবাই যে যার কর্মস্থানে ফ্যামিলি নিয়ে থাকে। মুনতাহারা কল করলো রোকেয়া বেগমের মোবাইলে। দুবার রিং হতেই কলটা রিসিভ করলে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ আন্টি বলো। মুনতাহারা তিশানকে আশা করেনি। কল করেছিল বোনকে, কিন্তু তিশানকে পেয়ে যেন একটু স্বস্তি পেল। ব্যস্ত কণ্ঠে বলল, বাপ, আমার মেয়েটার কি যেন হয়েছে, কেমন জানি করছে। তিশান ভ্রু কুঁচকে বলল, মানে কি হয়েছে ওইটা বলো। মুনতাহারার গলায় সব কথা কেমন আটকে গেল। সে এবার কিছুই বলতে পারছে না। এ যেন অতিরিক্ত আতঙ্কে জমে যাওয়ার মতো। কয়েক সেকেন্ডের নীরবতার পর মুনতাহারা বললেন, আমাকে জাপটে ধরে বসে আছে, ছেড়ে উঠতে পারছি না আমি। ডাকলে সাড়া দিচ্ছে না ঠিকঠাক, চেহারায় অদ্ভুত এক রকমের ভাব। আমি তো বুঝতেই পারছি না কি হলো ওর। তিশান গভীর মনোযোগ দিয়ে শুনলো। তার স্বর এবার চিন্তিত হয়ে উঠল। আন্টি কিছু খাওয়ানোর চেষ্টা করো, হয়তো শরীর দুর্বল। তোমার মেয়ে যেই পরিমাণে খাবার খায়, এর চেয়ে বেশি মনে হয় হাঁস মুরগিও খায়। খেতে বলেছিলাম, কিন্তু ও তো চোখ খুলছেই না ঠিকঠাক। তিশান হঠাৎ চুপ হয়ে গেল। তার মনের মধ্যে কি যেন খচখচ করতে লাগলো। সে বলল, আমি আসি আন্টি, চিন্তা করো না। মুনতাহারা কিছুটা স্থির হয়ে ফোনটা রেখে দিলেন, কিন্তু মায়ের মন তখনও ভয় পাচ্ছিল। সন্তানের ছোটখাটো বিষয়গুলোতে মায়ের একটু বেশি ভয় পেয়ে যায় বলে কথা। তিশান ফোন রেখে আশেপাশে তাকালো। মা নিশ্চয়ই রান্নাঘরে, তানিয়া বাসায় নেই। তিশান তাই আর কাউকে কিছু বলার প্রয়োজন মনে করলো না। অবশ্য ওদেরকে জানালে দেখা যাবে জল ঘোলা হবে। তিশানের এত আহাজারি পছন্দ না। তিশান চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে বের হতে হতে ভাবলো, কি হয়েছে কে জানে। একটা মানুষ এত দুর্বল হয় কিভাবে আমি বুঝি না। সবসময় শুধু এটা ওটা লেগেই থাকে। দুর্বল মেয়ে।
মুনতাহারা ততক্ষণে রাহাকে টেনে টুনে বেসিনে নিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল। এইভাবে নিয়ে বসে থাকা তো যায় না। তিশানের কথা অনুযায়ী রাহাকে কিছু খাওয়াতে হবে ভেবে রাহাকে সাথে নিয়ে কিচেনে চুলা জ্বালিয়ে দুধ গরম করে নিল। রাহা তখনও মায়ের সঙ্গে ঘেঁষে দাঁড়িয়ে মুখ গুজে রেখেছে। মুনতাহারা কি মনে করে রাহার হাত দুটো টেনে নিয়ে একটু আগুনে তাপ দিল। রাহা চোখ পিট পিট করে আগুনের দিকে তাকাতে চোখ কেমন ঝলসে উঠল। রাহা ফট করে আবার চোখ বন্ধ করে নিল। মুনতাহারা গরম দুধ নিয়ে রাহাকে খেতে দিল। রাহা দুধের গ্লাস সামনে নিয়ে বসে রইল, উদ্দেশ্য খাবে না। রাহার মনে হলো আগুনের কাছে যাওয়াতে শরীরটা একটু হালকা লাগছে যেন। এতক্ষণ শরীর কেমন অসাড় হয়েছিল। 20-25 মিনিটের রাস্তা 18 মিনিটে শেষ করে তিশান চলে আসলো রাহাদের বাসায়। মুনতাহারা রাহাকে দেখেই দরজা খুলতে গেল। ঠিক ততক্ষণে রাহা তার মায়ের আঁচল ছাড়লো। তিশান দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। চোখে মুখে কিছুটা চিন্তা ফুটে উঠেছে। রাহাকে ঝিম মেরে বসে থাকতে দেখে তিশান বলল, কিরে, জিনে টিনে ধরেছে নাকি? তিশানের এমন কথায় রাহা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তিশানের দিকে তাকাতেই এতক্ষণের উত্তাপ লাল হয়ে থাকা রাহার চোখ দেখে তিশান ব্যগ্র করে মুনতাহার পেছনে লুকানোর ভান করে বলল, ও মা গো, সত্যি তো জিনে ধরেছে মনে হয়। দেখো চোখ কত লাল। তিশানের দুষ্টুমি বুঝতে পেরে মুনতাহারা মুখ লুকিয়ে হাসলো। কিন্তু রাহা রেগে মেগে মায়ের দিকে তাকিয়ে নাকে কেঁদে বলল, আম্মু, তিশান ভাই এসব কি বলছে? ওনাকে কেন আসতে বলছো? উনি একটা ফালতু লোক। রাহার এমন অভিযোগে তিশান ভ্রু কুঁচকে বলল। রাহা তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলেছি, আর আপনি না ফালতু লোকের চেয়েও খারাপ, যে শুধু অন্যকে বিরক্ত করতে জানে। তিশান মুনতাহারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আন্টি, দেখছো তো আমি এই বাড়িতে এলে কিভাবে অপমান সহ্য করতে হয়? মুনতাহারা মাথা নেড়ে হেসে মিছে মিছি রাহার পক্ষ নিয়ে বললেন, তিশান, দোষ তো তোরই। তুই তো আসলেই একটা ঝগড়াটে মশা। শুধু শুধু আমার মেয়েটাকে যা তা বলতেছিস। তিশান ভান করলো যেন তার হৃদয় ভেঙে গেছে। আন্টি, তুমি আমাকে মশা বলছো? এটা তো রীতিমতো আমার অস্তিত্বের উপরে আঘাত। আমি যদি মশা হই তাহলে রাহা তো নিঃসন্দেহে মশার কয়েল, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। রাহা এবার সত্যি সত্যি চেঁচিয়ে উঠল। তিশান ভাই, আপনি বের হয়ে যান তো। আম্মু, ওনাকে বলো তো বের হতে। তিশান ধীর পায়ে এগিয়ে গিয়ে রাহার পাশে সোফায় পা তুলে আরাম করে বসে ফিস ফিস করে বলল, কেন শুধু শুধু নাটক করে আমাকে টেনে নিয়ে আসলি? মা মেয়ে হয়েছিস নাটকবাজ। মেয়ে নাটক শুরু করে আর মা একেবারে বাজিয়ে তোলে। রাহা ফোফাতে ফোফাতে বলল, ছি, কি ফালতু কথা। আম্মুকে আমি এক্ষুনি বলে দেবো যে আপনি এইগুলো বলেছেন। মুনতাহারা তখন কিচেনে গিয়েছিল। রাহা আম্মুকে ডেকে চেঁচাতে যাবে ঠিক তখনই তিশান দ্রুত ঝুঁকে রাহার মুখ চেপে ধরে ফিস ফিস করে বলল, চুপ কর। যদি কিছু বলিস তাহলে আমি এইখানে থাকা অবস্থাতেই তো সব গোপন কাণ্ড ফাঁস করে দেব। ভাবিস না যে আমি জানি না তুই রাতে বারান্দায় দাঁড়িয়ে না ঘুমিয়ে খাওয়ার জন্য আকাশ দেখিস। আরে জানে এইসব বলে দেবো আমি। রাহা ভীষণ বিস্মিত হয়ে তিশানের হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলল, আপনি কি বলছেন? এসব মিথ্যে কথা কেন বলছেন আপনি? তিশান একটু রহস্যময় হাসি দিয়ে বলল, মিথ্যে? হ্যাঁ, তুই রাতে আকাশ দেখিস না? রাহা কপাল কুঁচকে রাগ মেশানো কণ্ঠে বলল। তিশান হঠাৎ রহস্যময় চোখে রাহার আরো কাছে এসে ফিস ফিস করে বলল, তুই যা ভাবিস, যা করিস, এমনকি যা লুকোনোর চেষ্টা করিস, সবই জানি আমি। তুই তো আমার একটা বইয়ের মতো, প্রতিটা পাতা আমি পড়ে ফেলেছি। তোর কোনো কিছুই আমার অজানা নয়। রাহা আতকে উঠে বলল। আপনি কি বলছেন এসব? আমি কিছু লুকাইনি। তিশান হালকা হেসে ফিস ফিস করে বলল, তুই লুকাতে পারিস, কিন্তু আমার চোখ এড়িয়ে যেতে পারবি না। তোর প্রতিটা অভ্যেস, প্রতিটা রাগ, প্রতিটা খেয়াল, এমনকি তোর নিঃশ্বাসের ওঠানামা সব আমি জানি। বরং তুই জানিস না যে তোর প্রতিটা সেকেন্ড আমার মাথায় খোদাই করা। রাহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে থতমত খেয়ে বলল, আপনি সত্যি একটা অদ্ভুত লোক। কেন এইভাবে কথা বলছেন? তিশানে এবার একটু ঝুঁকে এসে রাহার চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল, অদ্ভুত? হয়তো হতেও পারে, কারণ তোর মতো একটা ধাঁধা সমাধান করতে গেলে একটু অদ্ভুত তো হতেই হয়। তুই যত দূর পালানোর চেষ্টা করিস আমি তত তোর কাছে চলে আসি, কারণ তুই বুঝতে পারিস না তাজ, তুই আর তোর রহস্য আমার রক্তে মিশে আছে। রাদিহা তাজনীন রাহার নাম, কিন্তু তিশান তাকে শুধু তাজ বলে সম্বোধন করলো। রাহা স্তব্ধ হয়ে তিশানের দিকে তাকিয়ে রইল।
তার মনে হলো তিশানের চোখে কোনো এক পাগলামি খেলা করছে, একটা উন্মাদনা যেটা সে পুরোপুরি বুঝতে পারছে না। এর আগে কখনো তো তিশানের এই রূপ দেখেনি রাহা। রাহার দুর্বল শরীর ক্রমাগত কাঁপছে তিশানের কথার ফুলকিতে। অশান্ত মনকে আরো বেশি উতলা করে দিয়ে পালিয়ে গেল দুষ্ট পুরুষ তিশান। প্রথমে তো নষ্ট পুরুষ ইবরাজ মনের মধ্যে মায়া জন্মে পালিয়েছে জনমের জন্য, আর এখন কিনা তিশান দুষ্টুমি করছে রাহার ইমোশন নিয়ে। রাহা ফোঁস করতে করতে নিজেই নিজের সাথে বলল, না, কখনোই এইসব পুরুষের কথায় মনকে নরম করা যাবে না। নট মানে নট। তিশানের দুষ্টুমির রেশ রাহার মনের ভেতর ভূত ভূত তুলছে। রাহার সামনে যতবার তিশানের মুখটা ভেসে ওঠে ততবারই যেন রাহা এক রাশ বিরক্তি নিয়ে নিজের মাথাটা ঝাঁকায়। এই তিশাইন নাকি মানুষ না শয়তান? আমার সাথে ফাজলামো করছে নিশ্চয়ই। নিজের সাথে জোরে জোরে বলল রাহা। সাথে সাথেই মনের ভেতর মৃদু কণ্ঠে শোনা গেল, দুষ্ট শয়তান হলেও বেশ মজার, তাই না? আরে না, একদম না। মন, তোকে বলেছি না ওর কথায় নরম হবি না। আমি কি তোকে রাহার মনের কন্ট্রোল দেইনি? নিজের মাথায় আলতো চাপড় মেলে আবার মনকে ধমক দিল রাহা। তিশান ততক্ষণে বাসার কাছাকাছি চলে এসেছে। হাঁটতে হাঁটতে রাহার প্রতিক্রিয়া কল্পনা করে মনে মনে হাসছে। রাগে ফুসফুস করবে, একদম প্রেডিক্টেবল মেয়ে, নিজেকে বলল তিশান। কিন্তু এই রাগী মুখটা দেখার সুযোগ হলে আজ জীবন দুষ্টুমি করে যেতাম। তখন তিশান কথাগুলো বলে রাহাকে কিছু বলার সুযোগ না দিয়ে মুনতাহারাকে ডেকে বলল, আন্টি আমি গেলাম। তোমার মেয়ে একদম সুস্থ, দেখো। আমাকে দেখলে সব জিন ভূত পালায়, নাকি আমাকে দেখার জন্য এইসব নাটক কে জানে। লাস্টের কথাটা রাহার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলেই চোখ টিপে তিশান বেরিয়ে গিয়েছিল। তখন থেকে রাহা রাগে ফুঁসছে। তিশানকে অনেক কিছু শুনিয়ে দিতে ইচ্ছে করছিল, কি করবে ভেবে না পেয়ে রাহা হঠাৎ করে নিজের মোবাইলটা তুলে নিল। একটাই মেসেজ পাঠালো তিশানকে। অসহায়ত্বের সুযোগ নিলেন মিস্টার আনপ্রেডিক্টেবল। সদ্বোধ হিসেব খুব তাড়াতাড়িই হবে। হাঁটতে থাকা তিশান মেসেজের শব্দে ফোন স্ক্রিনে তাকাতেই রাহার মেসেজ দেখে ভ্যাকা হেসে মনে মনে বলল, নিজের ধ্বংস নিজেই ডেকে আনছো মেরি তাজ। সদ্বোধের খেলায় আমিই জিতবো। কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। রাহাকে রিপ্লাই দেবে না সেটা বুঝাই যাচ্ছে। রাহা মেসেজ লিখে ফোনের দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে মেলে নিজের মাথায় বালিশ চেপে বলল, বালিশে মুখ গুজে চোখ বন্ধ করতে যখন আশপাশ অন্ধকার হয়ে গেল, ঠিক তখনই রাহার চোখে তখনকার স্বপ্নের দৃশ্যটা ভেসে উঠল। এতক্ষণ তিশানের সাথে ঝগড়া করতে করতে রাহা প্রায় ভুলেই গিয়েছিল ঘুমে দুঃস্বপ্ন দেখার কাহিনীটা। আবার মনে হতেই রাহা ফট করে চোখ খুলে অনেক কিছু ভাবতে লাগলো। তাৎক্ষণিক মনে পড়লো সেদিনকার মানুষের মধ্যে একজন লোক রাহার মায়ের কাছে ইবরাজের রুমের চাবিটা দিয়ে গিয়েছে, বলেছে এরপর কোনো ভাড়াটিয়া আসলে ওনার থেকে চাবিটা নিয়ে নেবে। কি মনে করে রাহা রাফ মেলে বিছানা ত্যাগ করলো। মায়ের কাছে গিয়ে সরাসরি চাবি চাইতে পারবে না বুঝেই রাহা এদিক ওদিক চাবিটা খুঁজতে লাগলো। মায়ের পার্সোনাল জিনিসপত্র কোথায় থাকতে পারে তা সম্পর্কে রাহা তো অজানা নয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাহা কিছু চাবি পেল, কিন্তু এখানেই যে ইবরাজের রুমের চাবি আছে আর কোনটাই বা সেই চাবি এটাও তো শিওর না। তাই রাহা সবগুলো চাবি নিয়েই মায়ের চোখ ফাঁকি দিয়ে চলে গেল ছাদের রুমে। রুমের দিকে যত এগোচ্ছে ততই বুকের ভেতর ধুকপুক করছে। মৃদু কাঁপতে থাকা পায়ে রাহা রুমের দরজার কাছে পৌঁছাতেই রাহার অস্থিরতা আরো বেড়ে গেল। এ রুমে একটা বেখেয়ালি বখাটে ছেলে ছিল, যে কিনা এখন মৃত। এরকমটা ভাবলেই তো শরীরে কাঁটা দেয়। সবগুলো চাবি থেকে একে একে ট্রাই করতে করতে হঠাৎ একটা চাবি দিয়ে তালা খুলে গেল। তালাটা খুলতেই রাহার উত্তেজনা আরো বেড়ে গেল। এই রুমের মধ্যে কিভাবে ঢুকবে সেটাই বুঝতে পারছে না, কিন্তু রুমে ঢোকার উদ্দেশ্যে যেহেতু আসছে ঢুকতেই হবে। এই সেই রুম যে রুমের সামনে রাহা 2 থেকে 3 বার দাঁড়িয়েছে, কিন্তু প্রতিবারই ইবরাজ এমন ভাবে রুমের ভেতরটা আড়াল করে দাঁড়িয়েছিল যেন রাহা ভেতরে কোনো কিছুই দেখতে না পারে। এগুলো ভাবতেই তো রাহার অশান্ত মন রুমের ভেতর ছুটতে মন চাইতো। রাহার হৃদয় ভারী, দম যেন আটকে আসছে। ইবরাজের মৃত্যু তাকে নীরব শূন্যতায় ফেলে দিয়েছে। ইবরাজের স্মৃতিগুলো এখন কেবল অতীতের ছায়া। আজ রাহা তার রুমে প্রবেশ করবে। দরজার সামনে দাঁড়িয়ে মনে হলো এখানে হয়তো ইবরাজের অস্তিত্বের শেষ চিহ্ন লুকিয়ে আছে। ভেতরে পা রাখা মানেই সেই চিহ্নগুলোকে স্পর্শ করা, হয়তো নতুন কোনো গল্পকে খুঁজে পাওয়া। দরজা খোলার সময় এক ধাক্কায় যেন সমস্ত স্মৃতি তার উপর ভর করলো। ঘরের মধ্যে একটা পরিচিত গন্ধ ইবরাজের, কিন্তু এবার অদ্ভুতভাবে শূন্য।
ঘরের কোণে রাখা একটা টেবিল, তার ওপর এলোমেলো কিছু জিনিস। প্রথমেই চোখে পড়ল ফ্লোরে বিছানা করে থাকা ইবরাজের বিছানার এক পাশে পরিত্যক্ত হয়ে পড়ে আছে সেই গিটারটা, যে গিটারের সুর রাহার কান অবধি আসতো। ইবরাজের উন্মাদ হওয়া কণ্ঠের সেই এলোমেলো গান। রাহা মনে করতে চেষ্টা করলো ইবরাজের গাওয়া গিটার বাজিয়ে সেই গান, কিন্তু কানের মধ্যে কেমন ধোঁয়া উঠছে, গরম ধোঁয়া। ইবরাজের কানের স্বর ভেসে যাচ্ছে বহু দূরে। রাহা ধীর পায়ে গিটারের সামনে এসে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু সাহস পেল না যেন। কোনো এক অজানা কারণে রাহার হাত মৃদু কাঁপছে। গিটারের পাশে থাকা ছড়িয়ে ছিটিয়ে রাখা অনেক পেপার, সাদা কালো নীল অনেক পেপার, মনে হচ্ছে পেপারগুলোতে লিখতে লিখতেই ছুঁড়ে ফেলেছে। রাহা কৌতূহল মিশ্রিত আবেগ নিয়ে এগিয়ে গেল একটা পেপার হাতে নেওয়ার জন্য। মুচড়িয়ে ফেলে রাখা একটা নীল চিরকুট টাইপের পেপার। রাহা হালকা নিচু হয়ে ধীর হাতে খুলে তাকাতেই ধপ করে বসে পড়ল। প্রচণ্ড উত্তেজনায় সমস্ত শরীর কাঁপছে, গলার স্বর আটকে গিয়েছে। একটু আওয়াজ করে মুচড়িয়ে রাখা চিরকুটটা পড়তে চাইল রাহা, কিন্তু গলায় সব আটকে যাচ্ছে। আদো ভাঙা স্বরে উচ্চারণ করলো পেপারে লেখা। প্রিয় চঞ্চলতা। রাহা একটার পর একটা খুলে পড়তে লাগলো, কিন্তু প্রতিটি ফেলে রাখা পেপারেই চঞ্চলতা বাক্য লেখা। এরপর আর কিছু লিখতে পারে নাই সে। আনমনেই রাহার মন এটা বলে উঠল। প্রতিটা ফেলে রাখা পেপার খুলে খুলে দেখতে লাগলো রাহা। এ যেন কোনো এক গুপ্তচরের স্বাদ দিচ্ছে। সবগুলো পেপার খুলতে খুলতে একটা ব্যতিক্রমী লেখা দেখে রাহার চোখ আটকে গেল। রাহা উচ্চারণ করে পড়তে লাগলো। চঞ্চলতা, তোমার হাসিটা আমার কাছে একটা গান, আর সেই গানের তালে আমি বেঁচে থাকি। তোমার নুপুরের শব্দ যেন আমার হৃদয়ে তালে বেজে ওঠে। রাহা চিরকুটগুলো হাতে ধরে বসে রইল। তার হাত কাঁপছিল, চোখে পানি। এরপরে একটা ডায়েরি চোখে পড়লো, পুরনো ইবরাজের হাতের লেখা। পৃষ্ঠা উল্টাতেই এক পৃষ্ঠায় লেখা। যদি কখনো জানতে পারো আমাকে ক্ষমা করে দিও। এই লেখার মানে বুঝে উঠতে পারলো না রাহা। কি জানতে পারলে ক্ষমা করে দিতে বলেছে সে? রাহাকে আরো বিস্মিত করলো ইবরাজের অগোছালো বিছানার বালিশের পাশে সাদা চাদরে রাহার পায়ের সেই সোনালি রঙের নুপুরটা ঝলমল করছে। রাহা কোনো রকম ঝাঁপিয়ে পড়লো নুপুরের দিকে। ইবরাজ নিজের বালিশের পাশে তার নুপুর রেখে দিয়েছিল। সে নুপুরটা পেয়েও ফেরত দেয়নি। ইচ্ছে করেই দেয়নি, নাকি রেখে দিতে চেয়েছিল? এই তো এত এত প্রশ্নের জবাব ইবরাজ দিতে পারতো, কিন্তু সে তো নেই। রাহা সবকিছু পেয়ে চুপটি করে কিছু সময় বসে থাকার পর মনে হলো এই রুমে হয়তো আরো কিছু রয়েছে। ভেবেই এদিক সেদিক তাকিয়ে টেবিলের মধ্যে একটা ড্রয়ার দেখতে পেল। রাহা উঠে গিয়ে ড্রয়ার টানতেই দেখলো লক করা না। ফট করে ড্রয়ারটা খুলতে ভেসে উঠল রাহার ছবি। রাহা অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। এতগুলো ছবি, ভিন্ন ভিন্ন সময়ের, কখনো তার ক্লাস থেকে ফেরার পথে, কখনো বৃষ্টির মধ্যে হাঁটার। একটা গভীর ভালোবাসা যে লুকিয়ে থাকতে পারে রাহা কল্পনাও করতে পারেনি। রাহা আর অবাক হতে চায়নি বিধায় রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার সময় হাঁটতে গিয়ে গিটারে পা লেগে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলিয়ে নিল। অসহায়ত্ব চোখে গিটারের দিকে তাকিয়ে ভাবলো গিটারটা সাথে নিয়ে যেতে চায় রাহা। রাহার মনে হলো এই সব কিছু ইবরাজ নীরব ভালোবাসার চিহ্ন। রাহা গিটারে হাত রেখে ফ্লোরে বসে পড়ল। তার হৃদয় যেন এক অজানা ভারে ভেঙে পড়ল। ইবরাজ কখনো বলেনি, তবু সে এতটা অনুভব করছে। তার কষ্ট, তার না পাওয়ার ব্যথা আর নীরব ভালোবাসার সব কিছু রাহার সামনে উন্মোচিত। রাহা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। এই রুমে আর থাকতে পারলো না, কিন্তু সে জানে এই গল্প তার জীবনের সবচেয়ে গভীর স্মৃতি হয়ে থাকবে। ইবরাজের নীরব ভালোবাসা হয়তো কোনো দিন পুরোটাই বুঝতে পারবে না, কিন্তু এই মুহূর্তে সে অনুভব করলো ভালোবাসার সত্যিকার রূপ কখনো প্রকাশ পায় না, শুধু অনুভব করায়। একটা সময় পর আমাদের ভালোবাসার সাথে নয়, বরং ভালোবাসার রেখে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে বাঁচতে হয়। কেউই মরে না গিয়ে মৃত, আর কেউ মৃত হয়েও যেন জীবিত। তেমনি রাহা ইবরাজের এলোমেলো করে রেখে যাওয়া সমস্ত কিছু একটা ব্যাগে এলোমেলো ভাবে ঢুকিয়ে গিটারটাতে বাহুতে নিয়ে রুম থেকে বের হলো। মনে হচ্ছে কিছু একটা ফেলে যাচ্ছে এই পরিত্যক্ত রুমটাতে, যা সব কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। সেই মানুষটাকে নিয়ে গেলে হয়তো পরিপূর্ণ লাগতো। রাহার অবচেতন মন কেঁদে উঠতে চাইলো বারবার, কিন্তু এবার আর আগের মতো ভুল করলে চলবে না। এই অবস্থায় কেউ যদি রাহাকে এখানে দেখে ফেলে তাহলে সারে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই এলাকার মানুষজন এক এক রকম কথাবার্তা বলে বেড়াচ্ছে।
রাহা জিনিসপত্রগুলো নিয়ে চুপি চুপি রুমে ঢুকে যাবে ভেবেছে, কিন্তু রাহার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে মুনতাহারা ঠিক রাহার সামনেই পড়লো। মুনতাহারা রাহাকে এত জিনিসপত্রের সাথে বিশেষ করে গিটারটা দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে, তুই চাবি নিয়ে ওর রুমে গিয়েছিস? এগুলো সাথে এনেছিস কেন? রাহা ভয় পেল প্রচন্ড, কিন্তু মায়ের সামনে ভয় প্রকাশ করা মানে ধরা পড়ে যাওয়া, কিন্তু ধরা পড়লে তো চলবে না। তাই রাহা নিজেকে সামলিয়ে আমতা আমতা করে বলল, আম্মু, আমার না অনেক শখ গিটার বাজানো শিখবো, তাই আর কি। মুনতাহারা ফোঁস করে নিঃশ্বাস টেনে বলল,